আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে স্থিতিবিদ্যার চমৎকার একটি গাণিতিক সমস্যা সমাধান করব। তো দেখেন এখানে কি কি স্টেটমেন্ট দেওয়া আছে, যে বলা হয়েছে পি ও কিউ বলদ্বয় যথাক্রমে হেলানো তলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালের। দেখো এখানে প্রত্যেকটা কথার তাৎপর্য অপরিসীম, প্রত্যেকটা কথার অর্থ তোমাকে বুঝতে হবে। যে বলা হয়েছে হেলানো তলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়া করে থেকে প্রত্যেকেই এককভাবে তলের উপরস্থ ডব্লিউ ওজনের একটি বস্তুকে ধরে রাখতে পারে। এমত অবস্থায় আমাকে প্রমাণ করতে হবে 1/p² মাইনাস 1/q² ইজ ইকুয়াল টু 1/w²। তো দেখেন স্টেটমেন্ট অনুযায়ী প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করি। এখানে একটা হেলানো তলের কথা বলা হয়েছে, ধরলাম আমরা এটা হলো আমাদের সেই হেলানো তল, এই যে এটা হলো সেই হেলানো তল, আর এটা হলো ভূমি, এটা হলো ভূমি। একটু বলো তো যে এখানে যদি আমি একটা মার্বেল রাখি, তোমার কাছে কি মনে হয় মার্বেল কি এখানে বসে থাকবে? অবশ্যই না। কি হবে? এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে যাবে, তাই না? তাহলে আমরা যদি এখানে মার্বেলটাকে ধরে রাখতে চাই তাহলে কি করতে হবে? অবশ্যই ফোর্স দিতে হবে, বল প্রয়োগ করতে হবে। তো তারা বলে দিয়েছে যে দুইটা সিস্টেমে বল প্রয়োগ করে এটাকে ধরে রাখা যায়। একটা সিস্টেম তারা বলে দিয়েছে যে এই যে হেলানো তল আছে তার দৈর্ঘ্য বরাবর একটা বল দিয়ে এটাকে ধরে রাখা যায়। আবার তারা বলছে এই যে ভূমিটা আছে না, ভূমির সমান্তরালে একটা বল দিয়ে চাপ দিয়ে ধরে এটাকে এখানে ধরে রাখা যায়। এই দুইটা বল তারা আলাদা আলাদা ভাবে, মানে এককভাবে এই বস্তুটাকে এখানে ধরে রাখতে পারে। আবার বলছি দেখো দুইটা একসাথে না, কিন্তু এককভাবে এই বলটা সে একাই পারে এইটাকে ধরে রাখতে, এটা লাগে না। আবার দেখো সেই বলটাও এককভাবে ধরে রাখতে পারে, তার প্রয়োজন হয় না। এই কথাটাই তারা বলে দিয়েছে। তো এখানে যেহেতু দুইটা ফোর্স তারা এককভাবে বস্তুটাকে ধরে রাখতে পারে, এই জন্য আমি দুইটা ফোর্সের জন্য দুইটা চিত্র অঙ্কন করলে তুমি ক্লিয়ার বুঝতে পারবা। এই জন্য আমি দুইটা চিত্র অঙ্কন করব। তাহলে দেখেন এখানে যেহেতু বলছে হেলানো তলের দৈর্ঘ্য বরাবর, তাহলে আমরা প্রথমে হেলানো তলের দৈর্ঘ্য বরাবর একটা ফোর্স দিই। দেখো এই যে হেলানো তলের দৈর্ঘ্য বরাবর ধরো এই যে একটা বল প্রয়োগ করা হয়েছে, তাহলে হেলানো তলের দৈর্ঘ্য বরাবর একটা বল প্রয়োগ করা হলো, ঠিক আছে। এখন দেখো হেলানো তলের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করে এই বস্তুটাকে ধরে রাখা হয়েছে। তার মানে কি বস্তুটা কি এমনি এমনি বসে আছে নাকি? অবশ্যই না। দেখেন আমি যে এখানে দাঁড়িয়ে আছি ফ্লোরের মধ্যে, কিভাবে দাঁড়িয়ে আছি? দেখো আমি যে পরিমাণ ফোর্স দিচ্ছি এই ফ্লোরটাকে, এই ফ্লোরও সম পরিমাণ ফোর্স আমাকে উপরের দিকে দিচ্ছে, এই জন্য আমি দাঁড়িয়ে আছি। আমি যদি এই ফ্লোর যে পরিমাণ ফোর্স দেওয়ার সক্ষমতা আছে তার থেকে বেশি পরিমাণে ফোর্স দিতে পারতাম, তাহলে ভেঙে নিচে চলে যেতাম। আবার এই ফোর্স যদি আমি যে পরিমাণ ফোর্স দিচ্ছি তার থেকে বেশি পরিমাণে বল প্রয়োগ করে, তাহলে আমাকে উপরে উঠিয়ে ফেলবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যে এই যে বস্তুটাতে এই তলের মধ্যে আছে, অবশ্যই এই বস্তুটা এই তলটাকে একটা বল দিচ্ছে, আর ওই তল এই বস্তুটাকে তার প্রতিক্রিয়া বল দিচ্ছে। তাহলে প্রতিক্রিয়া বলটা কি হয়? প্রতিক্রিয়া বলটা সব সময় তলের উপরে লম্ব হয়। এই যে প্রতিক্রিয়া বলটা সব সময় তলের উপরে কি হয়? প্রতিক্রিয়া বলটা সব সময় তলের উপরে লম্ব হয়, এটা মাথায় রাখবা। আবারও বলছি, আমরা এখানে একটা এই হেলানো তলের মধ্যে একটা বস্তুকে এই হেলানো তলের দৈর্ঘ্য বরাবর ফোর্স দিয়ে আটকে রাখলাম। তো এমত অবস্থায় এই বস্তুটা তলকে একটা ফোর্স দিবে আর তলটাকে বিপরীত প্রতিক্রিয়ায় একটা বল দিবে, এই বরাবর তলের সাথে লম্ব বরাবর একটা বল দিবে, এটাকে আমরা আর ধরলাম। এই ফোর্সটা হলো আর বল। এই যে বস্তুটা আছে তার ওজন আবার কি হবে? একবারে সোজা বরাবর নিচে দিয়ে তার ওজনটা ক্রিয়া করবে, এই যে সোজা বরাবর নিচে দিয়ে কাজ করবে। তাহলে দেখো এই তিনটা বল মিলে একটা সাম্যাবস্থা তৈরি করবে। তাহলে দেখো সাম্যাবস্থাটা যখন পেয়ে গেলাম, তাহলে আমার মাথার মধ্যে প্রথমেই যে সিগন্যালটা আসবে সেটা হলো আমরা লামির সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো লামির সূত্র অ্যাপ্লাই করতে হলে কি করতে হয়? আমাকে প্রথমে এখানে যে তিনটা বল আছে তো তিনটা বল, এই যে এটা হলো একটা বল, এই যে একটা বল, আর এটা হলো প্রতিক্রিয়া বল, আর বস্তুটার ওজন এই যে নিচে দিয়ে কাজ করতেছে। তাহলে তিনটা বল মিলে সাম্যাবস্থা তৈরি করছে। এখন আমাকে কি করতে হবে? এই যে তিনটা বলের মধ্যবর্তী কোণ আমাকে বের করতে হবে। এই যে দেখো এইটা একটা মধ্যবর্তী কোণ, এটা হলো দুইটা বলের মধ্যবর্তী কোণ, আর এটা হলো দেখো আরো দুইটা বলের মধ্যবর্তী কোণ। আমাকে এই তিনটা কোণ এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। বস্তুর ওজন কত বলে দিয়েছে? তারা ডব্লিউ বলে দিয়েছে, তাহলে এটা হলো ডব্লিউ।
ওকে, এখন দেখো আমি এই যে অ্যাঙ্গেলটা আমরা ধরে নিচ্ছি যে হেলানো তলটা ভূমির সাথে আলফা কোণ উৎপন্ন করে। এখন কথা হলো যে এটা যেহেতু আলফা কোণ উৎপন্ন করে, এটা তো 100% কত হবে, লম্ব হবে, তাহলে এটা হবে 90°। তাহলে তারা দুইজন মিলে কত হবে, 90° হবে না? তাহলে সে যেহেতু একাই আলফা হবে, তাহলে এটা কত হবে, 90 মাইনাস আলফা হবে। এটা হবে 90 মাইনাস আলফা হবে। আশা করি তুমি বুঝতে পারছো। ওকে, তাহলে দেখো আমরা এইটুকু অ্যাঙ্গেল কত পেলাম, 90 মাইনাস আলফা। ওকে, এবার দেখো এটা তো প্রতিক্রিয়া বল লম্ব, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা 90° হবে 100%। আর এই অ্যাঙ্গেলটাও দেখো 90° হবে, এটাও 100%। ঠিক আছে? ওকে ওকে, আমাদের এইটুকু জানলেই হয়ে যাবে। দেখেন এখানে আমি সরাসরি লামির সূত্র অ্যাপ্লাই করব। তো তোমরা লামির সূত্র অ্যাপ্লাই করার আগে কিছু অ্যাঙ্গেলের পরিমাণটা একটু লিখে দিবা, যে মনে করি হেলানো তল ভূমির সাথে আলফা কোণ উৎপন্ন করে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 মাইনাস আলফা হবে। আর এটা যেহেতু প্রতিক্রিয়া বল, তাহলে প্রতিক্রিয়া বল সবসময় তলের সাথে 90° কোণ উৎপন্ন করে, এগুলো একটু লিখে দিবা। ঠিক আছে? এরপরে সরাসরি লামির সূত্র অ্যাপ্লাই করব। লামির সূত্র অ্যাপ্লাই করে পাই বা লামির সূত্র প্রয়োগ করে পাই। দেখো তো, দেখো এখানে তিনটা বল আছে। এটা হলো পি বল, আর এটা হলো আর, এটা হলো ডব্লিউ। তাহলে আমি প্রথমে পি নিচ্ছি। দেখো পি, পি নিলাম। পি নিলে কি হবে, বাকি দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এখন আমি যখন পি নিচ্ছি, তাহলে বাকি দুইটা বল কোনটা বলো তো দেখি, এই যে আর একটা বল, আর এই যে ডব্লিউ আর একটা বল। বাকি দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়, এই অ্যাঙ্গেলটা হলো বাকি দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল। দেখো এইটা আর এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে শুরু করে দেখো এই পর্যন্ত তুমি কত জানো, 90, আর এটা জানা কত, 90 মাইনাস আলফা। তাহলে কত আসতেছে দেখো তো, 180 মাইনাস আলফা আসতেছে। তাহলে আমরা বলতে পারি, দেখো নিচে হবে সাইন 180 মাইনাস আলফা হবে ইকুয়াল টু আরো একটা বল নিব আমরা, ডব্লিউ নিলাম। দেখো এই যে নিলাম। এবার হবে সাইন বাকি দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে বাকি দুইটা বল কোনটা কোনটা দেখো তো, এই যে এটা হলো একটা বল, আর এটা হলো একটা বল। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হলো 90°। তাহলে অবশ্যই এখানে কি হবে, এখানে হবে 90°, সাইন 90° হয়ে যাবে। ঠিক আছে? ওকে, এখন একটু দেখো আমরা সবাই জানি কিনা যে সাইন 90° মান হলো 1। তাহলে কি হবে এখানে, এটা যেহেতু 1, 1 দিয়ে ডব্লিউ কে ভাগ করলে ডব্লিউ হয়ে যাবে। আর এখানে দেখো পি কে পির মতো করে রাখতে পারি। আর এখানে সাইন যেহেতু 180° আছে, আমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছি, 180° হলে এটা চেঞ্জ হবে না, সাইন সরাসরি কি হয়ে যাবে, আলফা হয়ে যাবে। তো একটু খেয়াল করে দেখো যে এখানে 1/p² আছে। তো আমি যদি 1/p মানটা বের করে রাখি, পরবর্তীতে বর্গ করে বিয়োগ করলে আমার আনসারটা হয়ে যাবে। তাহলে আমি যে কাজটা করব, এই যে দেখো পি কে পির মতো করে রাখলাম, আর এই পার্ট 2 করে এটার সাথে নিয়ে আসো। তাহলে কি আসতেছে, ডব্লিউ সাইন আলফা চলে আসতেছে। দেখো ওকে, আমার টার্গেট হলো 1/p মান বের করা। তাহলে দেখো আমি 1/p মান যদি বের করি, তাহলে এখানে চলে আসতেছে, দেখো এটাকে উল্টাইতে হবে, ডব্লিউ সাইন আলফা। এই যে দেখো, তো আশা করছি তোমরা এইটুকু অংশ বুঝতে পারছো। এটাকে আমি 1 নং সমীকরণ লিখলাম, 1 নং সমীকরণ লিখলাম। ওকে, এবার দেখেন আমরা আরেকটা চিত্র অঙ্কন করব। দেখো আমি লিখি আবার, আবার আবার চিত্রটা অঙ্কন করি। আবারও হেলানো একটা তল নিলাম, এই যে এটা হলো হেলানো তল, হেলানো তল। ঠিক আছে? এটা হলো ভূমি, এটা হলো ভূমি। তাহলে এটা হলো ভূমি। ঠিক আছে? ওকে, তো ধরেন এখানে বস্তুটা আমরা রাখলাম। এবার দেখো আগে কিন্তু, দেখো আগের চিত্রে আমরা দেখছিলাম যে বলটা প্রয়োগ করা হয়েছে, সেটা হলো হেলানো তলের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করা হয়েছে। এবার আমরা কি করব, দেখো হেলানো তলের, দেখো এখানে বলছে ভূমির সমান্তরালে কি করতে হবে, ভূমির সমান্তরালে ফোর্স দিতে হবে। তাহলে ভূমির সমান্তরালে যদি আমরা একটা বল নিই, ধরো এই দিকে যদি আমরা একটা বল প্রয়োগ করি, এটা হলো ভূমির সমান্তরালে, ভূমির সমান্তরালে এই দিকে একটা বল প্রয়োগ করলাম আমরা। আমরা ভূমির সমান্তরালে একটা বল প্রয়োগ করে আবার এই বস্তুটাকে ধরে রাখলাম। তার মানে এখানে কি কি ঘটনা ঘটবে, দেখো এই যে তার একটা প্রতিক্রিয়া বল থাকবে সবসময়, প্রতিক্রিয়া বলটা সবসময় তার উপরে কি হবে, লম্ব হবে। ঠিক আছে? প্রতিক্রিয়া বলটা লম্ব হবে। আর এই বস্তুটার ওজন ঠিক নিচে দিয়ে কাজ করবে, নিচ বরাবর লম্বভাবে কাজ করবে। তাহলে আবারও দেখো আমি এই অ্যাঙ্গেলটা যদি আলফা নেই, দেখো এটা যে আলফা নেই,
তাহলে একটু খেয়াল করে দেখো যে এই রেখাটির সাথে এটা কি আছে, সমান্তরালে আছে না, সমান্তরালে আছে। তাহলে দেখো এই যেটা হলো তাদের ছেদক, তাহলে এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা সেম অ্যাঙ্গেল হবে। তাহলে এটা যদি আলফা হয় তাহলে এটাও কি হয়ে যাবে, আলফা হয়ে যাবে। তো আমি আশা করছি তুমি এইটুকু বুঝতে পারছো। আমার টার্গেট হলো এই অ্যাঙ্গেল গুলা বের করা, তিনটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তিনটা বল কি কি, এটা হলো একটা বল, এটা হলো আরেকটা বল, এটা হলো আরেকটা বল। তিনটা বলের মধ্যবর্তী কোণ বের করব। এরপরে আমরা আবারও লামির সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো যে তিনটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি কি হয়। এটা তো 90 ডিগ্রি, তাই না? এটা যেহেতু প্রতিক্রিয়া বল ছিল, তাহলে এটা তলের সাথে সবসময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর এটা যেহেতু আলফা, তাহলে 100% এটা কত হবে, 90 মাইনাস আলফা হবে। 90 মাইনাস আলফা হবে, বিকজ এটা হলো 90 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এটা আবার কত, এটা আবার 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা মোটামুটি অ্যাঙ্গেল গুলা পেয়ে গেলাম। আবার আমরা লামির সূত্র অ্যাপ্লাই করে পাই। দেখো লামির সূত্র অ্যাপ্লাই করে পাই। লামির সূত্র হতে দেখো আমরা দুইটা বল নিব। এটা হলো আর ফোর্স, দুইটা বল নিয়ে কাজ করব। এটা কি, এটা হলো কিউ, এটা হলো কিউ, আর এটা তো আর ডব্লিউ আছে বস্তুর ওজন। দেখো এখানে যেহেতু আর নাই, এই জন্য আমরা আর নিয়ে কাজ করি নাই, আমরা শুধু পি আর কিউ নিয়ে কাজ করছি। তাহলে দেখো আমরা আবারও পি বলটা নিচ্ছি, পি বল, কিউ বল আছে এখানে, কিউ বলটা নিচ্ছি, কিউ নিলাম। নিচে কি হবে, নিচে হবে সাইন বাকি দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল। দেখেন আপনি যখন কিউ নিচ্ছেন, কিউ বল কোনটা, এই যে এটা। বাকি দুইটা বল কোনটা, এই যে বাকি দুইটা বল। এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলো, এইটুকু 90, আর এটা হলো 90 মাইনাস আলফা। তাহলে কত হলো, 180 মাইনাস আলফা হলো। তাহলে আমরা বলতে পারি দেখো 180 মাইনাস আলফা বলতে পারি। দেখো ইজিক্যাল টু আরেকটা বল তুমি নিতে পারো, ডব্লিউ নিলা, সাইন বাকি দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল। বলো ডব্লিউ যখন নিচ্ছ, তাহলে বাকি দুইটা বল কোনটা, এই যে বাকি দুইটা বল। তাহলে এইটুকুর পরিমাণ হলো 90, আর এই অ্যাঙ্গেলটা হলো আলফা। তাহলে তুমি কি বলতে পারতেছো, যে 90 প্লাস আলফা বলতে পারতেছো। তাহলে 90 প্লাস আলফা বলতে পারতেছি আমরা, এই অ্যাঙ্গেলটা লিখলাম। ঠিক আছে, আবারও বলছি, দেখো আমি আবারও একটু বলছি। আমরা লামির সূত্র অ্যাপ্লাই করছি। এটা হলো যে কোনো ফোর্স নিবা, নিচে হবে সাইন বাকি দুইটা ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল। আমি যখন কিউ নিচ্ছি, বাকি দুইটা বল কোনটা, কিউ যখন নিচ্ছি, বাকি দুইটা বল হলো এই যে এটা, এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত আছে, এইটুকু আছে 90, আর এইটুকু আছে 90 মাইনাস আলফা। তাহলে কত হলো, 180 মাইনাস আলফা। এরপর আবার যখন ডব্লিউ নিচ্ছি, বাকি দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল। বাকি দুইটা বল কোনটা, এই যে ধরো এই যে এটা হলো একটা বল, আর এটা হলো একটা বল। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার দরকার। তাহলে আমি এইটুকু কত জানি, 90, এইটুকু জানি আমরা আলফা। তাহলে কত বলতে পারি, 90 প্লাস আলফা বলতে পারি আমরা। ওকে, এবার একটু খেয়াল করে দেখো যে এখানে তুমি কি বলতে পারছো, ধরো কিউ বাই সাইন কে সাইনের জায়গায় রাখো। এখন দেখো এখানে আবার 180 আছে, তার মানে সাইন চেঞ্জ হবে না, সরাসরি সাইন আলফা হয়ে যাচ্ছে। আর এখানে দেখো এখানে 90 আছে, মানে সাইন আর সাইন থাকবে না, এটা হয়ে যাবে কস আলফা হয়ে যাবে। দেখো আমার টার্গেট হলো কিউ এর মান বের করা, 1/q এর মান বের করা হলো আমার টার্গেট। ঠিক আছে, তাহলে আমি যে কাজটা করব, যে কিউ কে রাখবো আর সাইন রে পক্ষান্তর করব। তাহলে সাইন রে যদি পক্ষান্তর করি, দেখো ডব্লিউ ডব্লিউর মতন করে আছে, এখানে সাইন বাগ আকার আছে, পক্ষান্তর হলে গুণ হবে, মানে উপরে চলে যাবে, আর নিচে হলো কজ আলফা। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা বলতে পারি যেটা, যে কিউ ইজ ইকুয়াল টু ডব্লিউ ডব্লিউর মতন করে থাকবে। আর সাইন বাই কস মানে কি, সাইন বাই কস মানে হলো tan আলফা, সাইন বাই কস মানে হলো tan আলফা। তো আমার টার্গেট কি ছিল, আমি বলছিলাম যে আমি 1/q এর মানটা বের করে রাখবো। তাহলে দেখো 1/q এর মানটা যদি আমি বের করি, তাহলে এটাকে অবশ্যই উল্টাইতে হবে। তাহলে বলতে পারি 1/w tan আলফা, এই যেটা বলতে পারি, এটাকে আমরা 2 নং সমীকরণ লিখলাম। 1 নং এর বর্গ করে 2 নং এর বর্গ বিয়োগ করব আমরা। তাহলে দেখো 1 নং এর বর্গ করে 2 নং এর বর্গ বিয়োগ করলেই আমরা এই পার্টটুকু পেয়ে যাব। তাহলে একটু লিখি আমি, যে 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, মানে 1 নং রে বর্গ করছি, 2 নং কে বর্গ করে বিয়োগ করব 1 নং থেকে। ঠিক আছে, 1 নং এর বর্গ থেকে 2 নং এর বর্গ আমরা বিয়োগ করব। তাহলে 1 নং কি ছিল, এই যে এটার বর্গ কি হবে, 1/p স্কয়ার মাইনাস 2 নং কত আছে, 1/q, বর্গ করলে 1/q স্কয়ার হবে। এখানে দেখো কি আছে, যে বর্গ যখন করছি তখন w এর উপরে স্কয়ার আসছে,
সাইনের উপরেও কি আসছে স্কয়ার আসছে ইনটু আলফা sin স্কয়ার আলফা মাইনাস দেখো আমরা এটাকে যখন বর্গ করছি উপরে 1 হবে নিচে হলে হবে w স্কয়ার tan স্কয়ার আলফা হবে tan স্কয়ার আলফা হবে ওকে এখন দেখো এখান থেকে আমরা কি করব 1/w স্কয়ার কমন নিব কমন নিলে কে থাকে 1/sin স্কয়ার কে থাকে 1/sin স্কয়ার 1/sin স্কয়ার মানে হলো cos স্কয়ার আলফা আর 1/tan স্কয়ার মানে হলো cot স্কয়ার আলফা cot স্কয়ার আলফা তাহলে দেখো এই যে তাহলে এইটুকু সমান তুমি কি বলতে পারতেছো 1 বলতে পারতেছো না 1 বলতে পারতেছো তাহলে কি প্রমাণ হলো দেখো তাহলে কি প্রমাণ হলো 1/p স্কয়ার মাইনাস 1/q স্কয়ার ইজ ইকুয়াল টু 1/w স্কয়ার তোমাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল তো আমি আশা করছি তুমি অঙ্কটা বুঝতে পারছো